নমস্কার, অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারোকার লিডার, আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন। আপনাদের প্রত্যেকটা চেষ্টাতে ঈশ্বরের আশীর্বাদ, ব্লেসিংস, সাপোর্ট, ভালোবাসা সমস্ত কিছু দরকার, তাই না? তো চলুন দেখে নেওয়া যাক। আজকে রিডিং দিতে অনেক লেট হয়ে গেল, অনেক রাত হয়ে গেল, আপনাদের আজকে অনেকক্ষণ ওয়েট করালাম। বিকজ আমি একটু ডক্টরের কাছে গেছিলাম, তো ফিরলাম, তো দেরি হয়ে গেছে আমার। তো ভেবেছিলাম আজকে দেবই না, তারপরে ভাবলাম যে না, আমার জন্য প্রত্যেকটা আমার ভাই বোন দাদা দিদিরা প্রতিদিন ওয়েট করে থাকে দেবিকা কখন রিডিং দেবে। অনেকেই বলে যে দেবিকা 5 মিনিটের হলেও একটা ভিডিও আপলোড করো, ভালো লাগে তোমার সাথে তোমার কথা শুনতে। তো এটাও তো আমার, এটা শুধু তোমাদের একতরফা না, এটা আমারও ভালো লাগে তোমাদের কমেন্ট করতে। তোমরা যে আমার সাথে সবসময় জুড়ে আছো এবং তোমরা আমাকে এত ভালোবাসো, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমার যাই হয়ে যাক না কেন, আমি সবসময় ভাবি যে আমি প্রেজেন্ট থাকার চেষ্টা করব। খুব পরিস্থিতি খারাপ না হলে আমি অ্যাবসেন্ট করি না বা আপলোড করি না, এরকম হয় না। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। আজকে নিউ মুন এনার্জি, প্রত্যেকেই জানো আজকে অমাবস্যা। আজকের এই নিউ মুন এনার্জিতে তোমার পার্সনের মনে এই সম্পর্কটাকে নিয়ে কী চলছে, সে কি ভাবছে, তার মন মস্তিষ্কে কি চলছে সেটা দেখে নেবো। আর আজকে সাই বাবা গাইডেন্সও থাকবে, চলো দেখে নেওয়া যাক। তার আগে বলবো, আজকে যারা এই মুহূর্তে আমার রিডিংটি শুনছো, প্রথমত বলে রাখি চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে ভুলবে না। তোমাদের মতামত আমি প্রতিদিন পড়ি, তোমাদের মতামত আমার কাছে শুধু কমেন্টই না, ভালোবাসা, এটা মাথায় রাখবে, ঠিক আছে? আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো, যদি ভালো লেগে থাকে মন থেকে ভালোবেসে দিদিকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আমি আমার বন্ধুদের জন্য রিডিং করছি, আমার ভাইদের জন্য, আমার ছোটো ছোটো বোনেদের জন্য রিডিং করছি। দেখি তাদের পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে তোমার পার্সন কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে, তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেবো, এবং ডিভাইন গাইডেন্স কি আছে সেটাও দেখে নেবো। ডিয়ার এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদিরা, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে। তার ভালোবাসার মানুষের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস কি অ্যাট প্রেজেন্ট, সেই মানুষটা কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে, কি চলছে তার মনে, জানতে চাই। চলো তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, ফ্যামিলি লিঙ্গেজ, বি ইন প্রেজেন্ট মুমেন্ট, ইনার চাইল্ড ফিয়ার, কমিউনিকেশনস, জার্নি, ইয়ারিং, ইমোশনালি ব্রোকেন, ফ্রাস্ট্রেটেড। ওকে, চলো দেখো তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো এই মুহূর্তে, তার বর্তমান ফিলিংস বা কারেন্ট অনুভূতি তুমি জানতে চাইছো। প্রথম কথা বলে রাখি, এই মানুষটা বর্তমান মুমেন্টে এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে না, যেখানে দাঁড়িয়ে সে বলতে পারছে না যে তার মধ্যে কি চলছে। মানসিক লড়াই বা মেন্টালি কনফ্লিক্ট, সেই মেন্টালি কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রচন্ড রকম ইমোশনালি বলে না, ভেঙে চুড়ে গেছে, মানসিকভাবে না ভীষণ আহত ফিল হচ্ছে। আই থিঙ্ক তোমার পার্সনের এনার্জি যে মেন্টালি ভীষণ রকম আঘাতপ্রাপ্ত, মেবি হয়তো কারোর ব্যবহার, মেবি হয়তো মানে কোনো কিছু এমন কিছু ঘটনা ঘটেছে প্রেজেন্ট সিচুয়েশনে, মানে হয় না মানুষ আর একটা কারণেও দুঃখ পায়, জানো তো, সেটা হলো এক্সপেকটেশন। সেই এক্সপেকটেশনটা কি, ও আমাকে ফোন করবে, ওই তো বরাবর আমাকে ফোন করে, ও আমাকে সরি বলবে, আমি যতই ওর সাথে খারাপ ব্যবহার করি না কেন বারবার আমার কাছে ফিরে আসবে, বারবার আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে। কমিউনিকেশনের কার্ড দেখতে পাচ্ছ, বারবার আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে। ও এখনো ফোন করছে না কেন, বা এতদিন হয়ে গেল ওর দিক থেকে কোনো রিয়াকশন নেই। ও কি আমায় ভুলে গেছে, বা ও কি মুভ অন করেছে, বা ও কি এগিয়ে গেছে? অনেক রকম প্রশ্ন আপনার পার্টনারের কিন্তু মনে চলছে। প্রবলেমটা কি জানেন তো, অ্যাকসেপ্টেন্সের প্রবলেম। যে
রিজেকশন অ্যাকসেপ্ট করে নিতে পারে, কেউ অ্যাকসেপ্ট করে নিতে পারে না। কেউ অন্যায় মেনে নিতে পারে, কেউ অন্যায় মেনে নিতে পারে না। অনেকেই আছে পরিস্থিতির কারণে অন্যায় মেনে নিচ্ছে, কি করবে, তার কাছে মেবি অপশন নেই। কিছু মানুষ আছে যারা মানতে চায় না, যারা মনে করে যে এটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব, আমার সাথে যা ঘটনা ঘটেছে এটা কোনোদিনই আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। সবারই তো একটা সময় গিয়ে পিঠটা দেওয়ালে ঠেকে। তো তোমাদের মেবি সেই সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে তোমাদের মনে হয় যে না, আর সেই ভেতর থেকে এফর্টের আর ইচ্ছেটা হয়তো কাজ করে না, বা ইচ্ছেও দেয় না আজকের দিনে দাঁড়িয়ে, যে আবার সেই একই কথা একই ব্যাপার বারবার তুলি, বারবার আলোচনা করি, বারবার বোঝাই। সেই চেষ্টাটা মেবি হয়তো ভেতর থেকে তোমাদের আর কাজ করে না। কিন্তু এখন তো তোমরা মেন্টালি স্ট্রং, তোমরা নিজেদেরকে অনেকটা রিকভারি করতে পেরেছো, সেই সিচুয়েশন থেকে বের করে আনতে পেরেছো, ভালো আছো, প্রেজেন্ট সিচুয়েশনে অনেক ভালো আছো, ভালো থাকার চেষ্টা করছো। ভালো না থাকলেও অন্তত নিজেকে বোঝাচ্ছ যে আমাকে বাস্তবটা মেনে নিতে হবে, আমি কোনো কিছুর বিরুদ্ধে গিয়ে ভালো থাকতে পারি না, তাই না? যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করো, সামনের দিকে এগিয়ে চলো, রিলিজ ইওর পাস্ট, ওটি ধরে থেকে লাভ নেই। অ্যাকসেপ্ট ইওর প্রেজেন্ট, বর্তমানকে অ্যাকসেপ্ট করো, সামনের দিকে এগিয়ে চলো, কারণ তোমার বর্তমান ডিপেন্ড করে তোমার ফিউচারকে। তাই তুমি চাইছো না তোমার লাইফে তুমি পাস্ট ট্রমাকে আর কন্টিনিউ করো, যেটা মনে হচ্ছে যে রিলিজ করার টাইম হয়ে গেছে, রিলিজ করে দিতে চাই। যদি থাকে ডেস্টিনিতে হবে, না হলে ঠিক আছে চলো। এই যে জায়গাটা, এই যে কথাগুলো আমি বলছি, এই যে তোমরা আজকে যে জিনিসগুলো ভাবছো, যেটা আমি বলছি, সেই জায়গাটায় আসতে কিন্তু তোমাদের 2-1 দিন লাগেনি, বা 2-1 মাসও লাগেনি, বলবো যে অনেকটা লং টাইম লেগেছে। কারণ যে সম্পর্কে এত প্রেম, এত ইমোশনস, এত আবেগ, এত ভালোবাসা, যেখানে মনে হয়েছে যে ওয়ান সাইড লাভ, যেখানে মনে হয়েছে যে আমি মানুষটাকে পাগলের মতন ভালোবেসেছি, কোনো কিছু দেখিনি, বলে না অন্ধ ভালোবাসা, সেই অন্ধ ভালোবাসা বেশি তার যে আমি অন্ধ। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদের মন বলেছে যে না, আমি আর এই অন্ধত্ব জীবন চাই না, আমি মন খুলে বাঁচতে চাই, আমি আমার নিজের জীবনটা সুন্দর করে বাঁচতে চাই। আমারও অধিকার আছে ভালো থাকার, আমারও অধিকার আছে নিজের জীবনটাকে শুরু করার, আমারও অধিকার আছে সেকেন্ড চান্স নিজেকে দেওয়ার, আমারও অধিকার আছে নিজের মতন করে বাঁচার। কোথাও না কোথাও এই জিনিসগুলো যখন তোমাদের ভেতরে কাজ করা শুরু করেছে, বা তোমরা রিয়ালাইজেশন করেছো যে নিজেকে ভালো রাখাটা নিজের দায়িত্ব, কেউ আমার জন্য সেই ভাবনাটা ভাববে না, এটা সাময়িক, সে ভাবলেও সাময়িক ভাববে, সেই জায়গা থেকে তোমরা অনেকটা লড়াই করেছো, নিজেকে ঘষে মেজে পলিশ করে আজকে নিজেরা গোল্ড হয়েছো বা ডায়মন্ড হয়েছো। বুঝতে পেরেছো কতটা পলিশিং করতে লেগেছে? সেই জায়গাটায় আসা কিন্তু সাধারণ ব্যাপার না। তো সেই একটা ট্রান্সফরমেশন তোমাদের মধ্যে ডেফিনেটলি, প্রচুর মানুষের মধ্যে একটা মেজর ট্রান্সফরমেশন এসেছে যে আমি ঘুরে দাঁড়াতে চাই, আমি ভালো থাকতে চাই, আমি নিজের জন্য বাঁচতে চাই। এই যে ট্রান্সফরমেশন, এটা তোমার পার্সনকে কিন্তু তোমার পার্সন মেনে নিতে পারছে না, সব থেকে বড় কথা। তুমি বদলে যাও, তোমার মধ্যে চেঞ্জ আসুক, তুমি মুভ অন করো, কোথাও সেটা দেখার জন্য কি সে প্রস্তুত ছিল, বা সেটা দেখে কি সে হ্যাপি, বা সেটা কি কখনো চায়? কারণ একটা মানুষ না সবসময় একটা মানুষকে, যদি সে নেগেটিভ কোনো পার্সন হয়, সবসময় না পায়ের তলায় দাবিয়ে রাখতে চায়, সবসময় চাইবে ও আমার পায়ের তলায় থাকুক, ওর দুর্বলতা তো আমি জানি, তাই ওর দুর্বল জায়গাটাকে আমি আঘাত করব, আমি ওকে কষ্ট দেবো, ও তো আমাকে ছাড়া কিছু চেনে না, ও তো আমার প্রেমে অন্ধ, ও তো আমার জন্য সব করতে পারে, তাই ওর সাথে যা খুশি করাই যেতে পারে, তাই না? কিন্তু সেই ব্যাপারটার থেকে আজকে তোমাদের মনে হচ্ছে যে না, এইভাবে দিনের পর দিন মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যায় না। সবারই অধিকার আছে ভালো থাকার, আমিও এগোতে চাই, আমি আর পিছন ঘুরে দেখতে চাই না। তোমার এগোনো বা তোমার পরিবর্তন অন্য কারো দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মানে তুমি যে সময়টা ইমোশনালি ডিস্টার্বের মধ্যে দিয়েছিলে, যে সময়টা ইমোশনালি ব্রোকেন সিচুয়েশনে গেছো, যেখানে দাঁড়িয়ে তোমার মনটা ভেঙে গেছে, তুমি কাউকে বলতে পারোনি যে তুমি কিভাবে লড়ছো, বা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, বা কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, বা কি ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছ, সে মুহূর্তে হয়তো কাউকে এক্সপ্লেন করবার মতন মানুষ পাওনি, বা কাকে বলবো, সবসময় এটাই মনে হচ্ছে কেউ কি বুঝবে আমার কষ্টটা। আজকে হয়তো ঘুরে দাঁড়িয়েছো, বা পরিবর্তন হয়েছে তোমার চিন্তাভাবনা, বা তুমি অনেকটা নিজেকে চেঞ্জ করতে পেরেছো, কিন্তু সেই যে জায়গাটা তুমি ছেড়ে দিয়েছো না, যে জায়গাটাকে তুমি ত্যাগ করেছো, সেই জায়গাটা তোমার পার্টনার এখন দখল করেছে, এটা বলে দিলাম। সেই জায়গাটা তোমার পার্টনার এখন দখল করেছে। মানে তুমি যে জায়গাটাকে লেফট আউট করেছো, রিলিজ করে দিয়েছো, ফরগিভ করে সামনের দিকে এগিয়ে গেছো, সেই জায়গাটা তো খুব কষ্টের জায়গা ছিল। কারণ কেন কষ্টে? যে মানুষটাকে আমি পাগলের মতন ভালোবাসেছি, সে আমার সাথে বেইমানি করলো, সে আমায় মিথ্যে করলো, সে আমায় চিট করলো, এটা অ্যাকসেপ্টেন্সের একটা প্রবলেম।
সে কি করে এরকম করতে পারে? অ্যাকসেপ্ট করে নিয়েছো, লেট গো করেছো, মুভ অন করে নিয়েছো, বেঁচে গেছো। তুমি মেনে নিয়েছো, তুমি মুভ অন করেছো, তুমি পাল্টে যেতে পারো না, এটা তার বদ্ধ ধারণা ছিল। এই মানুষ XYZ এইভাবে পরিবর্তন হতে পারে না, ঠিক আছে? যে কারণে আজকে তোমার পার্সন হয়তো মেবি তোমাকে বলতে পারছে না, কিন্তু ইমোশনালি ভীষণ ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রচণ্ড রকমের অ্যাকসেপ্টেন্সের প্রবলেম। এটা কোথাও না কোথাও আমার জেলাসি ফিল হয়, জানো তো, ভালোবাসার থেকেও বেশি জেলাসি ফিল হয়। কারণ কেউ যদি আমার পাগলের মতন ভালোবাসে, কথাটা বুঝবে, আমি যদি জানি যে XYZ এ তো আমার জন্য পাগল, তাহলে একে দিয়ে আমি যা খুশি তাই করাতে পারি, এর দুর্বলতার সুযোগ নিতে পারি। এই তুমি আমার জন্য এটা করবে, এই তুমি আমার জন্য ওটা করবে, এটা করনি কেন? ওর উপরে যত খুশি জোর জুলুম খাটানো যায়। তো সেই মানুষটা যার উপর আমি প্রেশার কেয়ারটা করতাম, সে তো আমার লাইফে নেই, বা সে তো অন্য রকম সম্পর্কে চলে গেছে, বা নিজের মতন সে মুভ অন করে গেছে, সে তার নিজের একটা সুন্দর জীবনকে বেছে নিয়েছে। সেটা তো আমি আর কার উপর দেখাবো? আমি কি সেটা মেনে নিতে পারবো, অ্যাকসেপ্ট করতে পারবো? তোমার পার্টনারের সিচুয়েশন সেটাই, যেখানে দাঁড়িয়ে কিন্তু সে ইমোশনালি ভীষণ ব্রেকডাউন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে। গেইন কারেজ টু রিকানেক্ট উইথ ইয়োর সেলফ, কারণ নিজের সাথে নিজেকে ভীষণ ডিসকানেক্ট ফিল করছে। সে বোঝাতে পারছে না যে আমার মধ্যে এই মুহূর্তে কী চলছে, কারণ বর্তমান সিচুয়েশনে তোমার পার্সন মেবি প্রচণ্ড ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন কিছু ঘটনা আছে, বা এমন কিছু কার্মিক পার্টনার আছে, বা এমন কিছু সিচুয়েশন আছে যেটা ওনাকে প্রত্যেকটা মুহূর্তে মানসিকভাবে না ভীষণ আঘাতপ্রাপ্ত করছে। বর্তমান মুভমেন্টে দেখতে পাচ্ছি ইট জাস্ট কার্মিক রিলিজ, ডোন্ট ফিল হার্ট ব্রোকেন। কারণ প্রচণ্ডভাবে কোনো কিছু নিয়ে একটা বলতে না পারা, প্রচণ্ড মানসিক চাপ, ডিপ্রেশন, হতাশা, মানসিকভাবে ভেঙে পড়া, একটা ফ্রাস্ট্রেটেড সিচুয়েশন তোমার পার্সনের মধ্যে আমি বর্তমান সিচুয়েশনে দেখতে পাচ্ছি। দেখো তুমি এবং তোমার পার্টনার কোনো না কোনো জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ, এইটুকুনি নিশ্চিত জানো যে তোমার পার্টনারের সাথে তোমার এমন একটা সম্পর্ক যেখানে হয়তো তোমাদের মধ্যে একদিন প্রেম ভালোবাসা ছিল, কিন্তু এমন কিছু পরিস্থিতি, সিচুয়েশন চলে আসে লাইফে যেখানে দাঁড়িয়ে তোমাদের রাস্তা কিন্তু আলাদা হয়ে যায়। তুমি এবং তোমার পার্টনারের জার্নি দুজনের দুদিকে চলে যাও, যেখানে দাঁড়িয়ে মনে হলো যে কেন আমার সাথে কেন এরকম ঘটলো। মেবি এই XYZ যে পার্সন আছে, দেখো এনার ফ্যামিলি রিলেটেড ইস্যু আছে, এনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব একটা ভালো না ফর রিলেশনশিপ রিগার্ডিং। কারণ মেবি হতে পারে এনার অ্যানসেস্টার, তার দাদু দিদা বা তার পরিবারের এমন কেউ রিলেশনশিপে ছিল যাদের বংশ পরম্পরায় দাম্পত্য জীবনটা খুব একটা ভালো না, মা বাবার মধ্যে সম্পর্ক ভালো না, ফ্যামিলি রিলেটেড ইস্যু। মানে একটা কথা আছে জানো তো, বাচ্চারা যেটা দেখে সেটা দেখে বাচ্চারা যেটা দেখে বড় হয়, যে জিনিসগুলো হচ্ছে দিনের পর দিন দেখে দেখে বড় হচ্ছে, যে সম্পর্কটা মা বাবার মধ্যে দেখে দেখে বড় হচ্ছে, তাদের কাছে সেটা ডেফিনেশন হয়ে যায় যে মা বাবার সম্পর্কটা অ্যাকচুয়ালি কীরকম হয়, বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা কীরকম হতে পারে, বা বাবা কিভাবে মাকে টর্চার করতো, বাবা কিভাবে মাকে ম্যানিপুলেট করতো, বাবা কিভাবে মাকে ফিজিক্যালি অ্যাবিউজ করতো। একটা বাচ্চা কি করছে দেখছে, অনেক বাড়িতেই আছে, আমি দেখেছি অনেক বাড়িতেই আছে, বাচ্চার সামনে বাবা মায়ের উপর অত্যাচার করছে, গালাগালি করছে, নোংরা কথা বলছে, তার ফ্যামিলি তুলে গালাগালি দিচ্ছে, মানে ভীষণ রাগ। সে ভুলেই যায় তার সামনে তার বাচ্চা দাঁড়িয়ে, সে ভুলেই যায় তার সামনে তার বাচ্চা দাঁড়িয়ে কোন জায়গায় কোন কথা বলতে হয় সেই কমন সেন্সটুকু নেই। তো এরকম অনেক ফ্যামিলিতে আছে যারা বাচ্চা দেখে না, পরিবারের সামনেই চিৎকার চেঁচামেচি, গালাগালি, নোংরা নোংরা মন্তব্য করা, তার ফ্যামিলি নিয়ে গালাগালি দেওয়া, অনেক কিছু করে। এটা কি তোমরা অস্বীকার করতে পারবে? আর বাচ্চাটা কি দেখছে, বাচ্চাটা কি দেখে বড় হচ্ছে, বাচ্চাটা কি শিখছে? বাচ্চা তো একটা তো ফুলের মতন হয়, সেই ফুলটাকে কাটা গাছ কে বানাচ্ছে? তার পরিবার বানাচ্ছে, কিন্তু তার সেই ফুলটাকে কাটা গাছে পরিণত করছে তারই ফ্যামিলি, তারই পরিবার। যে কারণে কি হচ্ছে, সে তো দেখেই এসছে যে বাবা মানেই ডেফিনেশন এটা, মায়ের ডেফিনেশন এটা, মা তো সংসার করবে, রান্না বান্না করবে, বাবা তো দেখাতেই পারে মেজাজ, বাবা তো অশান্তি করতেই পারে, বাবা তো এরকম করেই এসছে। তার মানে আমার বিয়ে হলে আমার বংশ, বা আমি যখন রিলেশনশিপে যাব আমি যেটা করছি এটা তো ন্যাচারাল ব্যাপার, আমি তো আমার বউকেই শাসন করছি, বা আমার বউর আমার ফ্যামিলিতে তো এরকম আমি দেখেই বড় হয়েছি। দেখো ইনার চাইল্ড ফিয়ার, ইনার চাইল্ড ফিয়ার দেখতে পাচ্ছ? মানে ছোটবেলায় তোমার পার্সোনাল লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে বা এমন কিছু দেখেছে, ফ্যামিলি লিঙ্গেজ, এমন কিছু দেখে, ফ্যামিলি লিঙ্গেজ মানে অ্যানসেস্ট্রাল, তার দাদু বা তার বংশ পরম্পরায় তার বাবা মা, তার জেঠু জেঠি, কাকা কাকিমা, গতানুগতিকভাবে দাম্পত্য জীবন বা সম্পর্কের ডেফিনেশনটা মেবি তোমার পার্টনারের কাছে অন্যরকম। খুব যে মা বাবার মধ্যে লাভ রিলেশনশিপ, কেমিস্ট্রি, বন্ধন, বা তার পরিবারে যে সবার সাথে সবার একতা, ইউনিটি খুব ভালো, সেটা নয়।
সেই জন্য ছোটোর থেকেই সে এইভাবে বড় হয়েছে, তার মধ্যে সবসময় সম্পর্কের ব্যাপারটা একটা ভয়ের জায়গা কাজ করে। তার কাছে সম্পর্কের মিনিংটাই আলাদা। সে তো দেখে এসছে অন্যরকম, সে তো দেখে বড় হয়েছে অন্যরকম, তাই জন্য রিলেশনশিপ নিয়ে তার একটা ফিয়ার কাজ করে। তার মনে হয় যেটা হচ্ছে সেটা তো নর্মাল, এটাই আমি দেখে বড় হয়েছে, এটাই তো ব্যাপার, তোমাকে সংসার করতে হবে, তোমাকে মেনে নিতে হবে। আমার বাবাও তাই করতো, তুমি কেন করবে না? তোমার সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? আমার ফ্যামিলিতে আমার বাবার কথা শুনে সবাই চলতো, এরকম হয়তো তুমি কি করে এত সাহস পেলে? তুমি আমাকে প্রশ্ন করছো বা তুমি আমাকে কৈফিয়ত করছো। আমার ফ্যামিলিতে এসব চলে না। ফ্যামিলি লিঙ্কেজ রিলেটেড কিছু না কিছু ব্যাপার যাদের সাথে রেজোনেট করছে তাদের ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে। যে কারণে কি তোমার পার্সন এক্সপায়ার যেই হোক, সে ভাবছে আমি তো যা করছি ঠিক করছি, আমি তো আমার বউকে কন্ট্রোল করছি, আমি তো আমার বউকে ম্যানিপুলেট করছি, বা আমি আমার হাজব্যান্ডকে ম্যানিপুলেট করছি। আমার ফ্যামিলিতে আমার মা গাচ্ছে না, আমার মায়ের কথা আমার বাবা উঠতে বসতো। অনেকেই বলে যে এই যে এটা কিন্তু কোথাও দেখো, এটা দুটো দিক আছে, একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। একটা হাজব্যান্ড তার ওয়াইফের কথা চলবে, এটা তো কোনো খারাপ নয়, কিন্তু বাচ্চাটা নিচ্ছে অন্যভাবে জিনিসটাকে, যে আমার বাবা, আমার কোথাও না কোথাও সেই বউটার গর্ব হয়ে যায় যে আমার স্বামী আমার কথায় ওঠে বসে। এরকম অনেকে একটা বড় বড় বাতেলা মারে বা ডায়লগ দেয়, যেহেতু স্বামী তাকে ভালোবাসে, সেটা বলে না যে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমার প্রত্যেকটা আবদার রাখে, সে কিন্তু সেইভাবে বলে না। সে এটা তার কাছে একটা ইগোর বিষয় হয় যে আমার স্বামী আমার কথায় ওঠে বসে। সে বাচ্চাটা কি শিখছে? যে আমার মায়ের কথায় আমার বাবা চলে, আমার মা যা বলবে বাবা তাই করতে বাধ্য। আবার কিছু ফ্যামিলিতে এটা উল্টো হয় যে আমার বাবার কথায় আমার মা চলে, আমার বাবা যা বলবে মা তাই করতে বাধ্য। এটা দেখে সে বড় হয়েছে, সে কি করে কাউকে রেসপেক্ট করবে? সে তো সবসময় ম্যানিপুলেট করবে, সে তো সবসময় লোককে কন্ট্রোল করার চেষ্টা করবে। তার বাবা তার মায়ের সাথে যা করেছে সে তার ওয়াইফের সাথে তাই করবে। সেই মেয়েটি তার স্বামী, তার মা তার হাজব্যান্ডের সাথে যা করেছে, সেই মেয়ে তার স্বামীর সাথে সেই ব্যবহারটা করবে। সে তো গতানুগতিক ওইগুলো দেখেই বড় হয়েছে। তো তার মধ্যে কি করে আমি পজিটিভ চেঞ্জ বা পজিটিভ পরিবর্তন দেখতে পারি? সেটা তো সম্ভব নয়, কারণ এটা ফ্যামিলি লিঙ্কেজ, ফ্যামিলির ধারা, বি ইন প্রেজেন্ট মুভমেন্ট, যেটা বর্তমানে চলছে, যেটা কিন্তু শেষ হয়নি। ইউ আর ইন দ্য প্রসেস অফ এন্ডিং ওল্ড সার্কেল। কিন্তু এই সার্কেলটা কোথাও না কোথাও যেটা চলে এসছে গতানুগতিক ধারা, এটা কোথাও না কোথাও মানে একটা বলে না এন্ডিং সিচুয়েশনে ডেফিনেটলি আসতে চলেছে। এবং এই এন্ডিং সিচুয়েশনটাকে যে কেউ একজন ব্রেক করবে, যে কেউ একজন বলবে যে এই প্যাটার্নটা আমি আর মেনে নিতে চাই না, এটাকে আমি ক্লোজ করতে চাই, নয় আমি ডিভোর্স চাই, নয় আমি সেপারেশন চাই, নয় আমি মুভ অন চাই, আমি এটা মানতে পারবো না। যেটা ফ্যামিলি লিঙ্কেজ বা ফ্যামিলি গতানুগতিক ধারা হিসেবে বয়ে আসছে, সেটাকে কেউ না কেউ আছে আর কন্টিনিউ করবে না, সেটাকে এখানে ডিসকানেক্ট করতে চায়। কারা চাও? আর আমার কথা কতজনের সাথে রেজোনেট করছে? বুঝতে পেরেছো কি বললাম? এটাই হচ্ছে সিচুয়েশন। এখানে অনেকেরই আছে, চাইল্ড আছে, বাচ্চা আছে, পরিবারের জন্য কম্প্রোমাইজ করছো, পরিবারের জন্য শিখছো। সবসময় একটা কথা জানবে, বাচ্চারা ফুলের মতন হয়, যা দেখে তাই শিখে। বাচ্চারা কি দেখে বড় হয়? বাচ্চারা এখন কি দেখে? বেশিরভাগ বিয়েই তো সব সেপারেশন, ডিভোর্স, মা বাবা আলাদা থাকে একই বাড়িতে, দাম্পত্য জীবনে ঝগড়া, অশান্তি, থার্ড পার্টি রিলেশনশিপ। একটা বাচ্চা কি মুখে বলে না ঠিকই, সে কি বোঝে না? সে সব বুঝতে পারে। সে কি দেখে বড় হচ্ছে? তার কাছে দাম্পত্য জীবনের ডেফিনেশনটা কি। সেই কারণে আজকালকার দিনে ছেলেমেয়েরা মেজরিটি বিয়েই করতে চায় না, বলে না বাবা বিয়ে করে কি লাভ, দুদিন পর তোমার ফেরত আসতে হবে। বিয়ে জিনিসটাই কিছু মানুষের কাছে এখন আতঙ্কর জায়গা হয়ে দাঁড়িয়েছে। বিয়ের নাম শুনলেই ভয় পায় লোকে। কেন ভয় পাবে? কারণ কি দেখছে সমাজে মানুষ, হাজব্যান্ড অন্য কারোর সাথে রিলেশনশিপে আছে, ওয়াইফ অন্য কারোর সাথে, মানে কেউ কাউকে রেসপেক্ট করছে না। একটা পরিবারে কেউ কাউকে সম্মান করে না, রেসপেক্ট নেই, ভালোবাসা নেই। শুধুমাত্র চারটে মানে পিলার আছে, মাথার উপর ছাদ আছে, দ্যাটস এনাফ। বাচ্চাটা কি দেখছে? মা বাবার ভালোবাসা পাচ্ছে। সেপারেশন মানে কি? কারো না কারো ভালোবাসার থেকে সে আলাদা হয়ে যাচ্ছে। ওর মধ্যে ওর কাছে বিয়ের সংজ্ঞাটা কি হবে বড় হলে? সে কি কোনো সুস্থ সম্পর্কে যেতে পারবে? না কোনোদিনও কোনো সুস্থ সম্পর্ককে পজিটিভলি দেখতে পারবে? তার মধ্যে কি তৈরি হবে? এটাই হচ্ছে তোমার পার্টনারের সিচুয়েশন। তোমার পার্টনার এক্সওয়াইজেড যেই থাকুক, তার ফ্যামিলি রিলেটেড এত ইস্যু আছে। তোমারও ফ্যামিলি রিলেটেড মেবি হতে পারে এরকম কিছু ঘটনা, থাকতে পারে যে তোমার মা বাবার মধ্যে ম্যারেজ লাইফ ভালো না, বা তার ফ্যামিলি, তোমার ফ্যামিলিতে আরও কারোর থাকতে পারে দাম্পত্য জীবনে ডিভোর্স, সেপারেশন, এগুলো খুব হয়েছে। তো এইগুলো দেখে এগুলোই তো ইনার চাইল্ড, যেটাকে হিলিং করা প্রয়োজন। যে ছোটোর থেকে সে কী দেখে ভয় হচ্ছে? ফিয়ার। তার কাছে তার সেই সম্পর্ক বা ডেফিনেশনের মানেটাই আলাদা। তার কাছে সেইটা সম্পর্কটা একটা ভয়ের জায়গা।
যে আমি কাউকে সিরিয়াসলি কমিটমেন্ট দেবো না, বা আমি কারোর সাথে সিরিয়াস থাকতে পারবো না, আমি আমার ভয় লাগে, বা আমার যাতে যদি এরকম হয়, একটা ফিয়ারের জায়গা কাজ করে সেই ব্যক্তি XYZ যা হয় তার মধ্যে। এঞ্জেলিক নাম্বার 1 2 3, মেবি তোমরা এখানে অনেকেই এঞ্জেলিক নাম্বার প্রচণ্ডভাবে দেখছো, কোথাও না কোথাও মনে হচ্ছে আমি 777 দেখতে পাচ্ছি, 88 দেখতে পাচ্ছি, 333 দেখতে পাচ্ছি, 1111 দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ মানে এঞ্জেল তোমাকে একটাই কথা বলতে চাইছে, বি পজিটিভ। এঞ্জেলিক নাম্বার আজকে দেখছো মানে কালকে তোমার লাইফটা বদলে যাবে না, ধীরে ধীরে বদলাবে, স্লোলি। পেশেন্স রাখাটা খুব দরকার। আজকে আমাকে এঞ্জেল সাইন দিচ্ছে মানে আমি কালকে লাইফ চেঞ্জ হবে এরকম না। আমি বারবার বলি, অনেকেই মেসেজ করে আমাকে, দিদি আমি এঞ্জেলিক নম্বর দেখছি বারবার, দিদি আমি বাটারফ্লাই দেখছি বারবার। দেখছো, ভালো তো সাইন, এটা হচ্ছে সাইন যে তোমার জীবনে ভালো পরিবর্তন আসতে চলেছে। কবে আসতে চলেছে গড নোস, কিন্তু আসতে চলেছে। তো সেই বিশ্বাসেই জীবনে এগিয়ে চলো, যে না থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার সাথে আছো, তুমি যে আমাকে এইটুকুনি সাইন দিয়েছো যে তুমি আমার সাথে আছো, এটাই আমার জন্য অনেক। আমি তোমার জন্য ধৈর্য ধরতে রাজি আছি। এই স্যারেন্ডারটা তো ইউনিভার্সের উপর রাখতে হবে, কারণ ইউনিভার্স তোমার সিচুয়েশন ডেফিনেটলি জানে, যে কারণে তোমরা এঞ্জেলিক নাম্বার বলো, এই রিডিংগুলো বলো, গাইডেন্স বলো, বা বাটারফ্লাই বলো। এই বাটারফ্লাই মিন কি ট্রান্সফরমেশন, চেঞ্জ, পরিবর্তনকে ইন্ডিকেট করে। বাটারফ্লাই যখন দেখবে, প্রজাপতি, ফড়িং যাই দেখো, সেগুলো ইন্ডিকেট করে যে তোমার জীবনে চেঞ্জ বা পরিবর্তন আসতে চলেছে, যেটা তোমার জন্য ভালো। তোমার যদি মনে হয় যে আমার ডিভোর্স হচ্ছে, আমি বাটারফ্লাই দেখছি, কি ভালো দিদি আমার তো ডিভোর্স, আরে তুমি এখন হয়তো তোমার মনে হচ্ছে যে তোমার জন্য খারাপ হচ্ছে, কিন্তু এই তোমার হয়তো এই সম্পর্কে থাকলে এর থেকেও খারাপ কিছু ঘটতে পারতো তোমার সাথে, তুমি বেঁচে গেছো, তুমি বেরিয়ে এসছো। নিজের ভালোটা হয়তো এখন ফিল করতে পারছো না, কিন্তু ডেফিনেটলি ইউনিভার্স তোমাকে বোঝাবে যে কি কারণে তোমার এই চেঞ্জটা বা এই পরিবর্তনটা বা এই ট্রান্সফরমেশনটা। এঞ্জেলিক নাম্বার দেখা মানে এঞ্জেল তোমাকে একটাই গাইডেন্স দিতে চায়, বি পজিটিভ। সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো, নিজের উপর আত্মবিশ্বাস রাখো। তুমি তোমার জীবনের পরিবর্তনের মালিক। তুমি চাইলে তোমার জীবনটাকে যেভাবে খুশি ক্রিয়েট করতে পারো। তোমার ভালো থাকাটা তোমার উপর, আর কারোর উপর না। বোঝা গেল? বি পজিটিভ, এভরিথিং ইজ অ্যালাইন টুয়ার্ডস ইউনিয়ন। তোমার জীবনে যেটা হবে সেটা সবকিছু তোমার ভালোর জন্যই হবে। যদি তোমার কাছের মানুষ যার জন্য রিডিং দেখছো সে যদি তোমার জন্য হয়ে থাকে, ডেফিনেটলি তার সাথে তোমার ইউনিয়ন হবে। পে অ্যাটেনশন টু দ্য সিঙ্ক্রোনিসিটি। পে অ্যাটেনশন টু দ্য সিঙ্ক্রোনিসিটি ইন্ডিকেট করে এই যে এঞ্জেল নাম্বার 1 2 3 7 5 যে ডুয়েল নম্বরগুলো দেখো, সেগুলো দেখা মানে কি এঞ্জেল তোমায় সংকেত দিচ্ছে তোমার জীবনে ভালো পরিবর্তন আসতে চলেছে। সেপারেশন অ্যান্ড ইলিউশন, কারণ তোমরা বর্তমান সিচুয়েশনে বিচ্ছেদ বা সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছ, যেখানে দাঁড়িয়ে তোমরা তো ডেফিনেটলি অনেক প্রবলেম ফেস করছো। তোমাদের মনে হচ্ছে কেন হচ্ছে, কি হচ্ছে, কারণ একটাই, তোমরা ডিভাইন জার্নিতে রয়েছো। ঠিক আছে, ডিভাইন জার্নিতে রয়েছে বলে তোমাদের লাইফে কোনো না কোনোভাবে এরকম ইলিউশন বা এরকম চেঞ্জেস বা এরকম পরিবর্তন আসছে। গাইডেন্স হিসাবে কি আসছে, ইউনিভার্স বারবার একই কথা রিপিট করে, নিজেকে দেখো, নিজেকে ভালোবাসো। নিজেকে যদি ভালোবাসতে না পারো, নিজেকে যদি সম্মান না করতে পারো, তাহলে কখনোই এই জিনিসটা তুমি প্রত্যাশা রাখবে না ওই মানুষ আমাকে সম্মান দেবে, ও আমাকে ভালোবাসবে, কারণ আমি নিজেকে ভালোবাসি না। যেহেতু আমি নিজেকে ভালোবাসি না, মাথায় রাখবে আমাকে কেউ ভালোবাসবে না। যেদিন থেকে নিজেকে ভালোবাসতে শিখবে সেদিন থেকে সবাই তোমার পিছনে ছুটবে। লিখে রাখো কথাটা, যেদিন থেকে নিজেকে ভালোবাসতে শিখবে, নিজেকে নিয়ে ভাবতে শিখবে, সেদিন থেকে মানুষ তোমাকে নিয়ে ভাববে। আর যেদিন তুমি নিজেকে স্যাক্রিফাইস করবে অন্যের জন্য, অন্যকে ভালো রাখার চেষ্টা করবে, সেখানে ডিসরেসপেক্ট ছাড়া, অপমান ছাড়া কিছু পাবে না। তাই নিজেকে ভালোবাসো, নিজেকে নিয়ে ভাবো, পজিটিভ থাকো, ইউনিভার্স অলওয়েজ উইথ ইউ। নিজের উপর ট্রাস্ট রাখো, আত্মবিশ্বাস থাকাটা খুব দরকার যে আমাকে ভালো থাকতে হবে। আবার দেখাচ্ছে এঞ্জেল নাম্বার 1 2 2 1, বারবার করে দেখা যাচ্ছে এঞ্জেল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ বা দেখাচ্ছে তোমাদেরকে ইউনিভার্স কোনো না কোনোভাবে। চলো দেখে নেই সাই বাবা গাইডেন্স কি আছে, সাই বাবা তোমাদের জন্য কি গাইডেন্স দিতে চায়। দেখে নেবো আজকে নিউ মুন এনার্জিতে সাই বাবা তোমাদের জন্য কি গাইডেন্স দিতে চায়। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন, গাইড করুন। আই নিড ইউর হেল্প। একটা রিকোয়েস্ট করবো, রাখবে তোমরা? আমি করছি, হ্যাঁ রিকোয়েস্টটা। দেখো আমি একটা পেজ খুলেছিলাম 2 বছর আগে, হ্যাঁ, পেজটার নাম হচ্ছে অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকা, কিন্তু পেজটা কোনো কারণে না আমার ডিলিট হয়ে গেছে। ওখানে আমার 2.5-3 হাজারের মতন ইসে ছিল, ফলোয়ার্স ছিল, লাইক করা ছিল, সবাই দেখতো। আমি ওখানে লাইভও করতাম, যখন আমি ট্যারোর কোর্স করতাম, লাইভ করতাম,
টোটকা টিপস যা কিছুই থাক আপডেটগুলো না আমি পেজে দিতাম। হঠাৎ করে আমার পেজটা ডিলিট হয়ে যায় জানো তো, কোনো না কোনোভাবে। তো আমি খুব ভেঙে পড়েছিলাম। একটা পেজ তৈরি করা, একটা ইউটিউব চ্যানেল তৈরি করা, যেটাই করো খুব কষ্টের কিন্তু, হ্যাঁ। তো সেই কারণে আমি এত ভেঙে পড়েছিলাম, আমি মাঝখানে ওটার দিকে ফোকাস দিইনি। কিন্তু আমার হঠাৎ মন বারবার বলছে যে আমার পেজটা আবার ক্রিয়েট করা উচিত। তো আমি একটা নতুন পেজ ক্রিয়েট করেছি আজকে। তো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের সাপোর্ট এবং তোমাদের সহযোগিতা ছাড়া আমি অচল। আমাকে একটু সাহায্য করো, তোমরা একটু সাপোর্ট করো, ভালোবেসে দিদির পেজটাকে একটু ফলো করো। পেজের নাম আমি বলে রাখছি, ট্যারো রিডার দেবিকা ঘোষ, ঠিক আছে? সিম্পলি ট্যারো রিডার দেবিকা ঘোষ, ট্যারো রিডার দেবিকা ঘোষ। ফেসবুকে গিয়ে সার্চ করলেই দেখতে পারবে আমার ফেস, আমাকে দেখলেই তো বুঝতে পারবে। পেজটাকে একটু লাইক অ্যান্ড ফলো করে রেখো, যাতে আমি মাঝে মধ্যে লাইভে আসি বা কোনো টিপস দেই বা কোনো কিছু তোমাদেরকে শেয়ার করি, তোমরা পেজটা লাইক অ্যান্ড ফলো করে রাখলে কি তোমাদের কাছে সেটা সরাসরি নোটিফিকেশানটি চলে যাবে, ঠিক আছে? একটু কাইন্ডলি নতুন যে পেজটা খুলেছি ট্যারো রিডার দেবিকা ঘোষ, সেই পেজটাকে একটু দয়া করে লাইক অ্যান্ড ফলো করে দিও তোমরা প্রত্যেকে, ঠিক আছে? চলো, আজকেই খুলেছি পেজটা, হ্যাঁ, একদম জিরো আছে, তোমাদের দিয়ে উদ্বোধন করবো। তাই তোমরা একটু কাইন্ডলি আমার ওই পেজটাকে, ট্যারো রিডার দেবিকা ঘোষ পেজটাকে, আমি ওর স্ক্রিনশটও কমিউনিটি পেজটা শেয়ার করে দেবো। তো তোমরা একটুখানি লাইক অ্যান্ড ফলো করে দিও, যাতে আমি যখনই যাই দেই না কেন আপডেট তোমাদের কাছে চলে যায়, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক সাই বাবা তোমাদের জন্য কি গাইডেন্স দিতে চাইছে। হয়ে গেছে, চলো বটম অফ দ্য ডেকে কি আছে দেখবে, দেখো দি গিফট তোমার জন্য। কি গিফট আছে? ইন হিজ ইনফিনিটি কম্প্যাশন বাবা গ্র্যান্ডস উইশেস প্রে টু হিম। সেকেন্ড কার্ড কি আছে? অল ট্রুলি স্পিরিচুয়াল পাথ লিড টু গড, ফলো দি পাথ মোস্ট সুইটেস্ট টু ইউ। অ্যাবান্ডেন্স, লাস্ট কার্ড হচ্ছে অ্যাবান্ডেন্স। ক্লেম দিস এনার্জি, ইউনিভার্স তোমার জন্য সত্যিই কোনো না কোনো অপরচুনিটি বা কোনো না কোনো সুযোগ আনতে চলেছে, কোনো না কোনো সুযোগ, পজিটিভ চেঞ্জ ডেফিনেটলি আসবে। আমি দেখো, আমি বললাম না, দুটো কার্ড পরপর আসলো, দি গিফট অ্যান্ড অ্যাবান্ডেন্সের কার্ড। দ্য গিফট অ্যান্ড অ্যাবান্ডেন্স, দেখতে পাচ্ছ? বিশ্বাস রাখো ভগবানের উপর, সত্যি ঈশ্বর আছেন, শুধু ট্রাস্ট থাকাটা খুব দরকার, বুঝতে পেরেছ? সময় তাকিও না, ঘড়ির দিকে তাকিও না, কর্ম করে যাও। যেদিন ঈশ্বরের মনে হবে যে না এর কর্ম কমপ্লিট, ডেফিনেটলি তোমার কাছে সেই গিফট এসে পৌঁছে যাবে। ইনফিনিটি কম্প্যাশন, ভালোবাসা, কম্প্যাশন কি? লাভকেই তো ইন্ডিকেট করে। বাবা গ্র্যান্ডস উইশেস, বাবা তোমার মনের ইচ্ছাকে পূরণ করবে, তার কাছে প্রার্থনা করো, ঠিক আছে? অ্যাবান্ডেন্স, ইউ শ্যাল বি ব্লেসড উইথ অ্যাবান্ডেন্স। শ্যাল বি লিখেছে, ইন ফিউচারের কথা বলছে কিন্তু, প্রেজেন্টের নয়। তোমার লাইফে ভবিষ্যতে অনেক কিছু চেঞ্জ, অনেক পজিটিভ পরিবর্তন কিন্তু আসতে চলেছে। ডেফিনেটলি ক্লেম দিস এনার্জি, ক্লেম দিস এনার্জি, খুব পজিটিভ এনার্জি। গ্রেস দ্য গুরু, গ্রেস অফ দি গুরু, বাবাস গ্রেস ইজ আপন ইউ, ইউজ ইট ওয়েল। বাবার আশীর্বাদ অলওয়েজ তোমার উপর আছে, বাবার কৃপা অলওয়েজ তোমার উপর আছে, ঠিক আছে? অতএব টেনশন করো না, তুমি তোমার আপকামিং ভবিষ্যৎ এটুকুনি মাথায় রেখো। আপকামিং ভবিষ্যতে তোমার জীবনে অনেক ভালো পরিবর্তন আসতে চলেছে। ইউ শ্যাল বি ব্লেসড উইথ অ্যাবান্ডেন্স, ইউ শ্যাল বি ব্লেসড উইথ অ্যাবান্ডেন্স। তোমার আপকামিং ফিউচারে ইউনিভার্সের তরফ থেকে অনেক ভালো চেঞ্জ, অনেক ভালো পরিবর্তন কিন্তু আসতে চলেছে। ইনফিনিটি কম্প্যাশন তোমার লাইফে আসতে চলেছে। আর কি চাই? বাবা তোমার মনের কোনো একটা ইচ্ছেকে আপকামিং দিনে পূরণ করবে। হতে পারে অনেকেই আছো যেখানে যারা চাইছো সঠিক লয়াল একটা লাইফ পার্টনার, যারা চাইছো খুব ভালো একজন বন্ধু। আচ্ছা না, প্রত্যেকের মনের মধ্যেই তো একটা ইচ্ছে থাকে যে আমার লাইফে এমন একজন মানুষ আসুক যার সাথে আমি মন খুলে গল্প করতে পারি, যার সাথে আমি মন খুলে আড্ডা দিতে পারি। বলো তো, এরকম একটা কোনো নেগেটিভ ওয়েতে না গিয়ে, সবসময় সব সম্পর্ক প্রেম বিয়েতে ভালো লাগে না বলতে, কি এরকম তো বন্ধু চাই জীবনে, কার না চাই? যে এমন একজন মানুষ আসুক দিনের শেষে যার সাথে একটু চুটিয়ে গল্প করা যায়, কি চুটিয়ে একটু আড্ডা দেওয়া যায়। এরকম মানুষ থাকলে তো জীবনে একটা হয় না যে তার থেকে আমি পজিটিভিটি ফিল করছি বা রিফ্রেশমেন্ট ফিল করা যায়, যে সারাদিন প্রচুর পরিশ্রম করেছি, হঠাৎ আমার সেই শুভাকাঙ্ক্ষী বা এমন কোনো ভালো বন্ধু বা ছোটোবেলারও বন্ধু হঠাৎ করে দেখা হলো, কথা বললো, একটা হয় না মাইন্ড ফ্রেশ হয়ে গেল, এরকম একজন ব্যাপার। তাই তোমার লাইফে ইনফিনিটি কম্প্যাশন আসতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে। ফিউচার ইন্ডিকেট করছে কিন্তু, বারবার বলবে অ্যাবান্ডেন্সে,
ফিউচার ইউ শ্যাল বি ব্লেসড উইথ অ্যাবান্ডেন্স। ভবিষ্যতে অনেক কিছু তুমি অ্যাবান্ডেন্স বলো, গিফট বলো, ইউনিভার্সের তরফ থেকে পেতে চলেছো। তাই পজিটিভ থাকো, ভালো রাখো নিজেকে, ভালো থাকো, এইটুকুনি বলবো। আজকের মতো রিডিংটা এখানে এসে স্টার্ট। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। লাইক করো, কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে কালকের রিডিংয়ে।